আতলেতিকোতে অসহায় বার্সেলোনা, বার্নাবিউতে রিয়ালের বয়ান ধসিয়ে বায়ার্নের জয়, প্যারিসে লিভারপুল অসহায়। মঙ্গল বুধবারের দুই চ্যাম্পিয়ন্স লিগ রাত শেষে চলুন আমরা কথা বলি ওই চ্যাম্পিয়ন্স লিগ নিয়েই, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে টক্সিক রিলেশনশিপ। ক্যাম্প নউতে বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদের কাছে হারলো 20 বছর পরে। এই হারের সাথে তারা ভুলে গিয়েছিল। এমন নয় যে এই দুই দলের দেখা সাক্ষাৎ হয় না, এই দুই দলের নিয়মিত লা লিগায় দেখা হয়, অন্যান্য কোপা দেল রেতে দেখা হয়, এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও তাদের দেখা হয়েছে। আগের দুইবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের স্মৃতিটা যেন বার্সেলোনাকে মনে করিয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। আর ম্যাচ শেষে লামিন ইয়ামাল যেভাবে ঠায় বসেছিলেন, সেটা দেখে বার্সেলোনা ভক্তের মনে যেমন অনেকটুকু দুঃখের অনুভূতি হয়েছে, আমার ধারণা নিউট্রাল ফুটবল ফ্যানরাও তার সঙ্গে রিলেট করতে পেরেছেন। পুরো ম্যাচ যারা দেখেছেন তারা জানেন লামিন ইয়ামাল কোনো রকম কোনো কমতি রাখেন নাই। তিনি ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন। ইনফ্যাক্ট বার্সেলোনাও সেই চেষ্টা করে গেছে একের পর এক। সেটা ম্যাচ শেষে বার্সেলোনার স্ট্যাট দেখলেও আপনি বুঝতে পারবেন, সব জায়গাতেই আতলেতিকো মাদ্রিদের তুলনায় বার্সেলোনা ছিল এগিয়ে। শটসের কথা আপনি বলতে পারেন, শটস অন টার্গেটের কথা বলতে পারেন, বল পজিশনের কথা বলতে পারেন, পাস বা বাকি সবকিছুতে বার্সেলোনা 10 জন নিয়েও আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ঘরের মাঠে ডমিনেট করেছে। কিন্তু তারা ওই ম্যাচটা 2-0 গোলে হেরেছে। এবং হারের সূচনা বা যেই জায়গাতে ম্যাচের মোড়টা ঘুরে গেছে, সেটা আপনি এতক্ষণে খুব ভালো মতোই জানেন। মানে জুলিয়ান আলভারেজের ওই গোলটা তো অবিশ্বাস্য, যে গোলটা তিনি করেছেন। এবং যে জায়গাতে বার্সেলোনা খেই হারিয়েছে, একটা রেড কার্ড দেখে, পাউ কুবার্সি যেখানে রেড কার্ড দেখলেন, এরপর ঠিক ওই জায়গা থেকে এই ফ্রিকিকে যখন আপনি গোল হজম করে যান, তাও আবার ওই রকম অবিশ্বাস্য এক ফ্রিকিকে, তখন আপনার বুঝতে বাকি থাকে না এই রাতটা সম্ভবত আপনার জন্য নয়। কিন্তু এই রাতে যে রেফারি দিন শেষে নায়ক বা খলনায়ক বনে গেলেন, তাকে নিয়ে বোধহয় দুটো কথা বলার প্রয়োজন আছে। এই রকম ম্যাচে, ক্রাঞ্চ ম্যাচে বার্সেলোনার রেড কার্ড দেখার অভ্যাসটা এখন বদ অভ্যাসে পরিণত হয়েছে। মাত্র 2 বছর আগের একটা ম্যাচে আমরা যাই, পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ম্যাচ, বার্সেলোনার ঘরের মাঠে। সেই ম্যাচে রোনাল্ড আরাউহো রেড কার্ড দেখেছিলেন। প্রায় একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটল এইবার ক্যাম্প নউতে, এবার ফার্স্ট লেগে এবং আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। এই ওপরে থাকা যে রেফারি, তার সঙ্গে আপনি এই নিচে থাকা রেফারির চেহারার একটা মিল বোধহয় খুঁজে পাচ্ছেন। মিল খুঁজতে হবে না, কারণ দুজন একই ব্যক্তি। কি অদ্ভুত এক ব্যাপার যে দুই সময়ে দুই ক্ষেত্রেই একই রেফারি এই জায়গায় রেড কার্ডের সিদ্ধান্ত দেখিয়েছেন। হয়তো এইখানে রেড কার্ড নিয়ে কিছুটা বিতর্ক থাকতে পারে, রোনাল্ড আরাউহোর সেই রেড কার্ড নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু অনেকের মতে সেটা আবার পরিষ্কার রেড কার্ডও ছিল। কেননা লাস্ট ম্যান হিসেবে পাউ কুবার্সি সেই ট্যাকেলটা করেছিলেন জিলিয়ান সিমিওনেকে। আবার অনেকে অবশ্য দাবি করতে পারেন যে জিলিয়ান সিমিওনের কাছে ওই সময় পুরোপুরি বলের দখল ছিল না, তিনি যে ক্লিয়ারলি গোল করতে পারবেন এমন কোনো গ্যারান্টিও সেখানে নাই। তাহলে কেন সেখানে রেড কার্ড দেখানো হয়েছে? এসব আলোচনা এখন আর কোনো কাজে দেবে না, কারণ আতলেতিকো মাদ্রিদ এর পুরোটা কাজে লাগিয়েছে এবং সেখান থেকে তারা ম্যাচ জিতেছে। পরে গিয়ে শর্লট গোল করেছেন, তাতে বার্সেলোনার কষ্টটা এই রাতে আরো বেশি বেড়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই রেফারিং নিয়ে বার্সেলোনা কেন এত বেশি কথাবার্তা বলছে বা অভিযোগ করছে। আমরা বোধহয় ম্যাচ স্ট্যাটগুলো একটু আরেকবার দেখে নিতে পারি। এই জায়গায় ফাউল করেছে আতলেতিকো মাদ্রিদ 18টা ফাউলের বিপরীতে তারা 3টা হলুদ কার্ড দেখেছে। বার্সেলোনা সেই তুলনায় আরও বেশি ক্লিন গেম খেলেছে। কিন্তু মনে রাখা দরকার যে বার্সেলোনা 10 জন নিয়ে একটা লম্বা সময় এই ম্যাচে পার করেছে এবং তারপরও আতলেতিকো মাদ্রিদ নিজেদের অর্ধে অনেক বেশি কোণঠাসা হয়েছিল। এটাই কি বার্সেলোনার জন্য সেকেন্ড লেগে টোটকা হতে পারে? হতে পারে, আবার নাও হতে পারে। বার্সেলোনার রেফারিং নিয়ে এই সব আলোচনার ভেতরে আরও একটা ঘটনাকে আমরা বোধহয় একটু নির্দেশ করতে পারি বা ইঙ্গিত করতে পারি, যেটা হান্সি ফ্লিক ম্যাচ শেষে বলছেন যে ওয়্যার ইজ VAR। কারণ এই জায়গায় আমার মনে হয় এই ছবিটা আগে দেখে আসলে পরে হান্সি ফ্লিকের কথাটা আমরা বুঝতে পারবো। মানে পিউবিল এখান থেকে খেলাটা শুরু করবেন, তার আগে হুয়ান মুসো, যিনি আতলেতিকো মাদ্রিদের গোলকিপার, তিনি বলটা দিয়েছিলেন ঠেলে এবং তারপর তিনি হাতে বলটা ধরে এরপরে খেলা রিস্টার্ট করেছেন। এটা নিয়ে হান্সি ফ্লিক বলছেন যে কেন এটা রেড কার্ড হয় নাই আর কেন ওখানে বার্সেলোনা পেনাল্টি পায় নাই। হান্সি ফ্লিক বলছেন, হোয়াট ডু উই হ্যাভ VAR ফর? মার্ক পিউবিল শুড হ্যাভ বিন সেন্ট অফ অ্যান্ড উই শুড হ্যাভ গট আ পেনাল্টি। The VAR was also German. Thank you Germany. It's unbelievable. মানে জার্মান কোচ এখন আরেকজন জার্মান ভদ্রলোকের উপরে তার রাগটা ঝাড়ছেন। বার্সেলোনার কাছে যেন কোনো যুক্তি নাই। বার্সেলোনা দিনের পর দিন চ্যাম্পিয়ন্স লিগে এইভাবে, মানে একটা ঘটনা ঘটবে যেখান থেকে তারা ম্যাচটা পুরোপুরি হারিয়ে বসবে, এই ঘটনায় তারা এখন অভ্যস্ত হয়ে যেতে বসেছে।
এই ঘটনার ব্যাখ্যা হান্সি ফ্লিকের কাছে একরকম, আতলেতিকোর কাছে খুব পরিষ্কারভাবেই একেবারে আলাদা। মানে মুসো বলছেন এখান থেকে আমরা তো কোনো অ্যাডভান্টেজ গেইন করি নাই। আমি জানি কেন এখান থেকে বিতর্ক হচ্ছে, কিন্তু কোনো অ্যাডভান্টেজ তো আমরা গেইন করি। তিনি বলছেন আমি বুঝতে পারছি কি নিয়ে শোরগোল, বিতর্কটাও বুঝতে পারছি, মার্ক তো অ্যাডভান্টেজ পাইনি এখান থেকে, খেলাও চলছিল না, আমি রেফারির সঙ্গে একমত। তার মানে এখান থেকে আর দফা রফা করা গেল না। মানে বার্সেলোনা বুঝতে পারছে যে রেফারির সিদ্ধান্ত তাদের পক্ষে যায় নাই, গেলে অন্যরকম হতে পারতো। ম্যাচের স্ট্যাটগুলো আমাদেরকে সেই কথা বলছে, কিন্তু দিন শেষে বার্সেলোনা তাদের চ্যাম্পিয়ন্স লিগ ভাগ্য এখনো পর্যন্ত পাল্টাতে পারে নাই। অথচ এই আতলেতিকোর সঙ্গে এর আগে লা লিগাতে তারা জিতে আসলো 2-1 গোলে, যে ম্যাচে আতলেতিকোর একটা রেড কার্ড হয়েছিল এবং তারপর বার্সেলোনা সেকেন্ড হাফে গিয়ে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিল। অথচ তারপরে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরের মাঠে বার্সেলোনার এই হেরে যাওয়া বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য বদলে না যাওয়ার একটা নিদর্শন বটে। কথা হচ্ছে পরের লেগে বার্সেলোনার পক্ষে কি এই ম্যাচ ঘুরিয়ে দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। বার্সেলোনার পক্ষে 3 গোল করা অবিশ্বাস্য কিছুই নয়, বার্সেলোনা সেটা পারতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে বার্সেলোনা গোল হজম করা কি ঠেকাতে পারবে? কুবার্সি তো পরের ম্যাচে খেলতে পারবেন না, তাহলে বার্সেলোনার আরেক সেন্টার ব্যাক কে হবেন? আরাউহো সেখানে স্টার্ট করবেন। তাহলে বার্সেলোনা এই যে 13 ম্যাচ ধরে কোনো ক্লিন শিট নাই চ্যাম্পিয়ন্স লিগে এবং বার্সেলোনা প্রায় প্রতি ম্যাচেই গোল হজম করে, এই বদঅভ্যাস থেকে বার্সেলোনা যদি নিস্তার না মেলে, তাহলে 3 গোল দিয়ে আপনি যদি আবার একটা গোল খান, তাহলে ম্যাচ যাবে এক্সট্রা টাইমে, 2 গোল দিলে আতলেতিকো মাদ্রিদ চলে যাবে পরের রাউন্ডে। এই কারণেই আমরা নিশ্চয়ই মনে থাকার কথা চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসলের সঙ্গে ম্যাচের পরে বলেছিলাম বার্সেলোনা হয়তো গোল করবে, গোলের দিক দিয়ে বার্সেলোনা অনেক বেশি এগিয়ে, কিন্তু বার্সেলোনা তাদের গোল হজম করা আটকাতে না পারলে পরে বার্সেলোনার এই জায়গায় চ্যাম্পিয়ন্স লিগ জেতা বেজায় কঠিন হয়ে যাবে। আর এইবার গিয়ে ঘটনাটা অন্যভাবে ঘটলো, একটা রেড কার্ড বার্সেলোনার এই চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্যটাই আরো একবার পুরোপুরি বদলে দিল। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 2-তে। আমরা একটু কথা বলতে চাই রিয়াল মাদ্রিদকে নিয়ে। বায়ার্নের বার্নাবিউ জয়, এই জয়টা কেন এত গুরুত্বপূর্ণ এবং কি করে ভিনসেন্ট কোম্পানি রিয়াল মাদ্রিদকে বার্নাবিউতে হারিয়ে গেলেন 2012 সালের পরে, যেটা বায়ার্নের জয়, রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম জয়। এর মাঝে তাদের একটানা বহুবার দেখা হয়েছে, কিন্তু কখনোই রিয়াল মাদ্রিদকে বায়ার্ন মিউনিখ হারাতে পারে নাই। ইজ দিস দ্য ইয়ার যখন আমরা বলবো ভিনসেন্ট কোম্পানিকে বার্নলি থেকে বায়ার্ন মিউনিখ এনেছিল এবং আনার পরে কাজের কাজটাই তারা করেছিল। এই ভিনসেন্ট কোম্পানি রিয়াল মাদ্রিদকে ম্যাচের আগে সম্মান দিয়েছেন, ম্যাচের পরে সম্মান দিচ্ছেন এবং তিনি বলছেন ম্যাচ এখনো বাকি আছে। আরো ইম্পর্টেন্টলি তিনি বলছেন যে তারা জিতেছেন, কিন্তু তাদের আরো একটা ম্যাচ জিততে হবে। বার্নাবিউতে জিতে ফেরা বিশেষ কিছু, এর মানে আমাদের পাওয়ার অনেক কিছুই আছে, এইটাই এখনো বাকি আছে। এই যে ভিনসেন্ট কোম্পানির মানসিকতা রিয়াল মাদ্রিদের বিপক্ষে, এইটাই সম্ভবত বায়ার্ন মিউনিখকে অনেক বেশি সাহায্য করছে এবং পরের লেগে যখন তারা যাচ্ছে মিউনিখে, তাদের কাছে 1 গোলের পুঁজি আছে। হয়তো আপনি বলতে পারেন যে না, কোম্পানির দলের এই ম্যাচে 4-5 গোল দিয়ে এই টাইটা আরো আগে সিল করে দেওয়া উচিত ছিল, কিন্তু বার্নাবিউতে গিয়ে কাজটা একেবারে সহজ নয়। তারা বেশ কিছু সহজ সুযোগ নষ্টও করেছে এবং তাতে কোম্পানিকে নিয়ে এখন আলাদা করে কথা বলার সময় বোধহয় চলে এসেছে। অনেকের মতেই বায়ার্ন মিউনিখ এবারে চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিটস এবং ভিনসেন্ট কোম্পানি তার 100তম ম্যাচে এসে এই যে বার্নাবিউতে জয়টা পেলেন, এটা তার জন্য যেমন স্টেটমেন্ট উইন, একই সঙ্গে বায়ার্নের জন্য একটা স্টেটমেন্ট উইন। এবং এরপরে যদি রিয়াল মাদ্রিদকে তারা আসলেই টপকে যেতে পারে, তাহলে কোম্পানির দল চ্যাম্পিয়ন্স লিগে এইবার আউট অ্যান্ড আউট ফেভারিট, সেটা বোধহয় বলার সময় চলে আসবে। কিন্তু ওই ম্যাচেও বহু ঘটনা ঘটেছে এবং রিয়াল মাদ্রিদ তবুও আশা হারাচ্ছে না। আলভারো আরবেলোয়ার এই কথা শুনলে অনেকের কাছে মনে হতে পারে তিনি ওভার কনফিডেন্ট, কারণ তার দল যেভাবে খেলেছে তারপরে পরের লেগে গিয়ে জিতে আসার স্বপ্ন দেখাটা খুব একটা সহজ কাজ হয়তো নয়। তবে চ্যাম্পিয়ন্স লিগ, রিয়াল মাদ্রিদ, ইতিহাস, ঐতিহ্য, এগুলোর উপরে ভর করে রিয়াল মাদ্রিদ এই কথা বলতেই পারে। লজিক্যালি কি বলতে পারে যে মিউনিখে যদি কোনো দল জিততে পারে তাহলে দলটার নাম রিয়াল মাদ্রিদ? অবশ্যই সেটা হতে পারে এবং ওই দলটার নাম হয়তো রিয়াল মাদ্রিদই। কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা আসলেই ওই রকম পারফরমেন্স দেখাতে পারবেন কিনা। মানে আমরা যদি ব্যাপারটার পেছনে লজিক খোঁজার চেষ্টা করি, তাহলে রিয়াল মাদ্রিদের ফুটবলারদের বায়ার্ন মিউনিখের সঙ্গে পারার কোনো কারণ নাই। এই ডেটাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই পাশের রিয়াল মাদ্রিদের একজনও নাই। মানে এই ডেটাটা কি? এটা হচ্ছে আপনি একটা ম্যাচে কতখানি ডিস্টেন্স কভার করেছেন। মাঠে যে 22 জন ফুটবলার ছিলেন, সাবস্টিটিউট সহ আরো বেশি হবে সংখ্যাটা, সেই জায়গায় প্রথম 5টা নামে রিয়াল মাদ্রিদের একজনও নাই। এই পুরো নামগুলো সব বায়ার্ন মিউনিখের। পাভলোভিচ, কিমিখ, ওলিজে, লুইস দিয়াজ, স্টানিশিচ, এরা সবাই রুল করছেন। এরপরে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা আসছেন 10.09 এরও নিচে, 10.05 কিলোমিটার দৌড়েছেন ভালভার্দে, শুয়েমেনি, কারেরাস। তো
এত কম দৌড়ে আপনি চ্যাম্পিয়ন্স লিগে একটা দলকে টপকে যাবেন, তা আবার বায়ার্নের মতো, সেটা প্রায় অবিশ্বাস্য। আবার এটাকে যখন আপনি যোগ টোগ করে একটা অ্যাভারেজ দাঁড় করাবেন, তখন রিয়াল মাদ্রিদের তুলনায় বায়ার্ন মিউনিখের ডিস্টেন্স কভারেজ আরও বেড়ে যাবে, যেখানে রিয়াল মাদ্রিদ বেশ খানিকটা পিছিয়ে। এমন নয় যে এই ঘটনা এইবারই প্রথম ঘটছে, এই ঘটনা ঘটছে চ্যাম্পিয়ন্স লিগে অহরহ গত সিজন থেকে। তো সমাধানটা কোন জায়গায়? আপনার ভিনিসিয়াস জুনিয়র যতই সামনে গোল করুন না কেন, তিনি যদি পেছনে এসে কারেরাসকে হেল্প না করেন, কারেরাস ওই জায়গায় বড্ড একা হয়ে যাবেন, এবং একা হয়ে গেলে অলিজে তার পরীক্ষা নেবেনই নেবেন। যেভাবে এই কারেরাসকে ভুগিয়েছেন পুরো ম্যাচ জুড়ে অলিজে, তার অন্যতম কারণ হচ্ছে ওই ফ্ল্যাঙ্ক থেকে আরেকজন এসে ডিফেন্ডিংয়ে তাকে কেউ সাহায্য করেন নাই। হ্যাঁ, আর্দে গুলার সেই কাজটা করার চেষ্টা করেছেন, এই কারণে আর্দে গুলার বেশিরভাগ বলের সাপ্লাই ফ্রন্ট লাইনে দিয়েছেন। মানে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াসরা যেসব সুযোগ পেয়েছেন, তার দেখবেন যে সূচনাই হয়েছে আর্দে গুলারকে দিয়ে। তার কারণ হচ্ছে আর্দে গুলার ওখান থেকে বল জিতছিলেন। এই যে ডিস্টেন্স কভারেজের ব্যাপারটা, এই জায়গায় আপনি যদি পিছিয়ে থাকেন আজকালকার যুগে শুধুমাত্র রূপকথার গল্প দিয়ে, আপনি কালে ভদ্রে হয়তো জিততে পারবেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এইরকম দলের মুখোমুখি যখন হবেন, তখন আপনার জন্য জেতাটা খুব বেশি কঠিন। তাই আলভারো আরবেলোয়া যতই আসলে আত্মবিশ্বাসের কথা বলুন না কেন এবং চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস ঐতিহ্যের কথা বলুন না কেন, পরের লেগে বায়ার্ন মিউনিখই ফেভারিট এবং রিয়াল মাদ্রিদের জন্য কাজটা বেজায় বেজায় কঠিন। তারা যদি ওই জায়গায় পরিবর্তন আনতে পারে তো খুব ভালো কথা, মানে এই 5টা নাম তো হতেই হবে। একই সঙ্গে তাদের সম্ভবত একটা রূপকথার গল্পের জন্য অপেক্ষা করতে হতে পারে। এই ম্যাচে রিয়ালের হার, বায়ার্নের এই জয় নিয়ে আমরা আরো কথা বলবো, তবে সামনের দিকে এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 3-তে, পিএসজিকে নিয়ে। পিএসজি আর লিভারপুল 2-0 গোলে পিএসজি জিতেছে, কিন্তু এই ম্যাচ এত বেশি একপেশে হয়েছে সেটা আপনি এক্সজি দেখলেই হয়তো বুঝতে পারবেন। এক্সজি নিয়ে দ্য ফুটবল শোতে কথা হয়েছে, আমি একটু কথা বলতে চাই ভিতিনিয়াকে নিয়ে। মানে কি করে বুঝবেন এক দলের ডমিনেশন আসলে কত বেশি? সেটা আপনি পাসিং দেখে হয়তো একটা আন্দাজ করতে পারেন। পুরো ম্যাচে ভিতিনিয়া পাস দিয়েছেন 132টা। আর লিভারপুলের আউটফিল্ড প্লেয়াররা সব মিলে পাস দিয়েছেন 161টা। মানে গোলকিপার বাদ দিয়ে আউটফিল্ড প্লেয়ার যারা আছেন তারা পাস কমপ্লিট করতে পেরেছেন 161। একজন ফুটবলার যদি এতগুলো পাস দেন এবং ওই প্রতিপক্ষ দলের সবাই মিলে যদি এতগুলো পাস কমপ্লিট করেন, ওই ম্যাচ আপনি জিতবেন কি করে? লিভারপুল এই জন্যেই, সঙ্গত কারণেই, তাদের নাই কোনো শটস অন টার্গেট, নাই বলার মতো কোনো অ্যাটেম্প্ট, বরং তারা জানতো যে ম্যানচেস্টার সিটির কাছে উড়ে গিয়ে পিএসজিতে যখন যাচ্ছে তাদেরকে একটা বিপদ সামাল দিতে হবে। তারা ওই স্ট্রাকচারেই ফুটবল খেলার চেষ্টা করেছে এবং তারা এখন একটা অ্যানফিল্ডের ম্যাজিকের জন্য অপেক্ষা করছে। ওই রিয়াল মাদ্রিদের মতোই বলতে হচ্ছে, রিয়াল মাদ্রিদের চেয়েও বাজে অবস্থা আসলে লিভারপুলের, যে এই ম্যাজিক ছাড়া আসলে লিভারপুলের কাছে পুঁজি বলতে তেমন কিছুই নাই। আর পিএসজি তাদের জয়ের নায়ক দুয়ে, জয়ের নায়ক তাদের কাভারাৎসকেলিয়া, তারা একটু মন্দ কপালেও বটে। একটা পেনাল্টি তাদের পাওয়ার কথা হয়তো ছিল, একই কথা বায়ার্নের জন্য প্রযোজ্য। অলিজে যখন পড়ে গেলেন সেখানে হয়তো বায়ার্নের একটা পেনাল্টি পাওয়া উচিত ছিল। এই সব কিছু হয় নাই, কিন্তু তারপরও পিএসজি যখন অ্যানফিল্ডে যাচ্ছে তখন তারা 2 গোলের পুঁজি তো আছেই। আর লিভারপুলের বর্তমান অবস্থা কোনো কিছুই আমাদেরকে বলছে না লুই এনরিকের দলকে টপকে যাওয়ার সেই সক্ষমতা লিভারপুলের আছে। বরং আর্নে স্লট এখন নতুন করে ভাববেন, তাকে নিয়ে ভাববেন আসলে লিভারপুলের ম্যানেজমেন্ট। এবার যাই আমরা পয়েন্ট নাম্বার 4-এ, দ্য ওয়াল এবং একই সঙ্গে দ্য সুপার সাবস। দ্য ওয়াল, ইউ নো হু, ম্যানুয়েল নয়ার। রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা হারলো তার পেছনে অন্যতম কারণ হচ্ছে একজন 40 বছর বয়সী তরুণ গোলকিপার, যিনি বিশ্বের অন্যতম সেরা। তার সময় তো ছিলেন, তার সময় হয়তো এখন ফুরিয়ে আসছে, কিন্তু তারপরও তিনি বিশ্বের অন্যতম সেরা। ম্যানুয়েল নয়ার একের পর এক যেসব সেভ করে গেছেন, সেটা রিয়াল মাদ্রিদকে ওই ম্যাচে আর জিততে দেয় না। ইনফ্যাক্ট ফার্স্ট হাফের কথা ধরি, বায়ার্ন মিউনিখ একের পর এক সুযোগ তৈরি করছে, কিন্তু রিয়াল মাদ্রিদ ওই ম্যাচে ফার্স্ট হাফে যদি ম্যানুয়েল নয়ার ওই সেভগুলো না করতেন, হয়তো 2-0 গোলে লিড নিতে পারতো। ফার্স্ট হাফেই সম্ভব ছিল, অসম্ভব কিছু ছিল না। সেই নয়ার একের পর এক আটকালেন। এমনকি সেকেন্ড হাফে ভিনিসিয়াস জুনিয়রের একটা অ্যাটেম্প যখন তিনি বাইরে দিয়ে মারতে তাকে বাধ্য করলেন, তারপর এই বয়সে এসে তিনি সেটা সেলিব্রেট করলেন বার্নাবিউতে। এই সেলিব্রেশনটা তার জন্য প্রাপ্য ছিল, পাওনা ছিল। 2 বছর আগে বার্নাবিউতে একটা ভুল করে গিয়েছিলেন নয়ার, এবার এসে তিনি সেখানে উদযাপন করে গেছেন, ম্যান অফ দ্য ম্যাচের শিরোপাটাও নিয়ে গেছেন। কথা হচ্ছে জার্মানি তাকে বিশ্বকাপে পাবে কিনা, পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি সেই কথা বলছেন, জার্মানি যদি তাকে বিশ্বকাপে পেত তাহলে তো জার্মান দলটার সম্ভাবনা বিশ্বকাপে আরো অনেক বেশি বেড়ে যেতেই পারত। ম্যাচ শেষে সার্জ গ্যারাব্রিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যখন আপনার দলে গোল বারের নিচে ম্যানুয়েল নয়ার নামে একজন থাকেন, তখন নিশ্চয়ই আপনি রাতে খুব নিশ্চিন্তে ঘুমান। তখন তিনি তার উত্তর দিয়েছেন, আই স্লিপ লাইক আ বেবি। তার মানে বুঝতে পারছেন যে জার্মানি দলে তিনি থাকলে বোধহয় বাকিরাও
বেবির মতো ঘুমিয়ে থাকতে পারতেন নিশ্চিন্তে নির্বিঘ্নে। তবে আপাতত বায়ার্ন মিউনিখ সেই কাজটা পারছে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমরা এমন একটা মৌসুমের কথা বলছি যখন ম্যানুয়েল নয় নিয়মিত খেলতেও পারছেন না। মানে চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ টাইয়ের আগে আমরা বলছিলাম যে বায়ার্নের গোলকিপাররা সবাই ইনজুর্ড, তার ভেতরে ম্যানুয়েল নয়ার আছে, কাকে তারা খেলাবে? শেষ পর্যন্ত তারা ম্যানেজ করতে পেরেছিল। নয়ারের হয়তো খেলা হয় নাই, কিন্তু নয়ার এই অন অ্যান্ড অফ বায়ার্ন মিউনিখকে এখনও সার্ভ করে যাচ্ছেন বিগ ম্যাচে। এখনও নয়ারের ডিরেক্ট কোনো রিপ্লেসমেন্ট নাই। ইনফ্যাক্ট হাফ রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়া বেজায় কঠিন বায়ার্ন মিউনিখের জন্য। সেকেন্ড লেগেও তার কাছ থেকে বড় ধরনের এক পারফরমেন্স দরকার হতে পারে। আর বায়ার্ন মিউনিখ যদি চ্যাম্পিয়ন্স লিগ জেতে, তাহলে আপনি লিখে রাখতে পারেন যে ওই দলে বড় অবদান থাকবে তাদের ক্যাপ্টেনের। আমাদের গোলকিপার নিয়ে এখনো আলোচনা শেষ নয়, কারণ আর্সেনাল যে ম্যাচটা জিতলো, মানে কাই হাভার্টজ যে গোলটা করলেন শেষে গিয়ে, তার আগে তো একজন গোলকিপারকে আটকে রাখতে হয়েছিল। তিনি ডেভিড রায়া, যিনি স্পোর্টিং সিপিকে আটকে রেখেছিলেন পুরো ম্যাচ জুড়ে। এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের 10 ম্যাচের ভেতরে 7টায় তার ক্লিন শিট, তিনি হাইয়েস্ট। এমনকি গত 2 মৌসুম ধরে আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের ডেটা হিসাব করেন, এক্সজির যে হিসাব, যে শট থেকে এক্সজির পার্সেন্টেজ সবচেয়ে বেশি, এমন শট সবচেয়ে বেশি ঠেকানো গোলকিপারের নাম ডেভিড রায়া। আর সেভ পার্সেন্টেজে চ্যাম্পিয়ন্স লিগে আপনি যদি হিসাব করেন, তাহলে এই টপ 5 জনের ভেতরে একজন এখন ডেভিড রায়া। রায়া যে খুব বেশি দিন চ্যাম্পিয়ন্স লিগ খেলছেন ঘটনাটা তেমন নয়। মানে ইয়েন্স লেমান, আরেকজন আর্সেনাল গোলকিপার, সবশেষ যখন তিনি এরকম সেভ করেছিলেন, আর্সেনাল সেবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত খেলেছিল বার্সেলোনার কাছে, তারা সেই ম্যাচে হেরেছিল। ওই ম্যাচে আবার লেমানি রেড কার্ড দেখেছিলেন ফাইনাল। যাই হোক, মিগুয়েল মোয়া, এডওয়ার্ড মেন্দি, ডেভিড রায়া 4 নম্বর জায়গাতে তিনি আছেন। 90% তার সেভ রেশিও আছে। ডেভিড রায়া শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে ভালো করছেন তা নয়, প্রিমিয়ার লিগ যদি আর্সেনাল জিতে, তাহলে সেখানেও তার একটা বড় অবদান আলাদা করেই সবাই বলবেন। আর আর্সেনালের সুপার সাবদেরকে নিয়ে কথা বলা দরকার আছে। দ্য ওয়ার্ল্ড শেষ, দ্য সুপার সাবস, কাই হাভার্টজ গোল করেছেন এবং এখনো পর্যন্ত আর্সেনাল গোল আর অ্যাসিস্ট মিলিয়ে সাবদের কাছ থেকে, মানে পরে বদলিনামা ফুটবলারদের কাছ থেকে 38টা কন্ট্রিবিউশন পেয়েছে। ইউরোপের টপ 5 লিগে এর চেয়ে বেশি কন্ট্রিবিউশন আর কারো নাই। মিকেল আর্তেতার জন্য এটা স্বস্তির না অস্বস্তির সে আমরা জানি না, কিন্তু মিকেল আর্তেতার দল এই ম্যাচটা জিতে অনেকটুকু স্বস্তি পেয়েছে, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 5, আপ নেক্সট। 5-এর শুরুটা আমরা একটু করতে চাই অন্যভাবে, ইব্রাহিমা কোনাতের একটা কোড দিয়ে। ইব্রাহিমা কোনাতে মানে লিভারপুল ডিফেন্ডার পিএসজির কাছে হারের পরে যখন মিক্স জোন দিয়ে যাচ্ছেন, তখন তিনি ওই ফ্রান্সের যে সাংবাদিক রয়েছে তাদেরকে জানিয়ে গেছেন, তিনি যেহেতু নিজেও ফ্রেঞ্চ, বলে গেছেন যে ফ্রেঞ্চ লিগ আতে চ্যাম্পিয়ন্স লিগের আগে ম্যাচ যেমন শুক্রবারে শিফট করে নিয়ে যাওয়া হয় শনি রবির বদলে, অথবা কখনো কখনো ওই ম্যাচটাকে বিরতিতেও রাখা হয়। যেমন পিএসজির এই সপ্তাহে লিগ আর ম্যাচটা আপাতত স্থগিত করা হয়েছে, পরে গিয়ে এই ম্যাচটা খেলা হবে। তাতে পিএসজি একটা সুবিধা যে তারা একটু এক্সট্রা রেস্ট পায়, এরপর তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যেতে পারে। এই ঘটনা যবে থেকে ঘটনা হয়েছে সেবার, মানে গতবার থেকেই এই চ্যাম্পিয়ন্স লিগের উইনার হচ্ছে পিএসজি, একটা ফ্রেঞ্চ ক্লাব। তার মানে এটা কাজে দিচ্ছে। এই ফ্রেঞ্চ ডিফেন্ডার এখন বলছেন যে আগের বার তো এমনই ছিল, প্রিমিয়ার লিগেও যদি এমন থাকতো ভালো হতো, কিন্তু সেখানে অবস্থা সম্পূর্ণ বিপরীত। আমি জানি না পিএসজির এই সাফল্য দেখে কেউ কেউ হয়তো এই সিস্টেমটা চালু করতে পারেন যে দলগুলো চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে খেলবে, যেহেতু সিজনের শেষ দিকে এসে প্রচুর পরিমাণ চাপ বাড়ে ফুটবলারদের উপরে, ক্লাবগুলোর উপরে, তাই এই বিশ্রাম দিয়ে ওই ক্লাবগুলোকে সামনের দিকে যাওয়ার একটা সুযোগ তারা করে দিলেও দিতে পারেন। চ্যাম্পিয়ন্স লিগের পরের লেগে প্রথমে আতলেতিকো আর বার্সেলোনা ম্যাচ, পরে লিভারপুল আর পিএসজি, বায়ার্ন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল আর স্পোর্টিং সিপি। আপনি এর সবটাই জানেন, কিন্তু একমাত্র পিএসজি বাদ দিয়ে বাকি সবাইকেই লিগে খেলতে হবে। প্রিমিয়ার লিগে আর্সেনাল কি ওই ম্যাচে খুব বেশি ফুটবলারদেরকে বিশ্রাম দিতে পারবে? তারা একে তো এই স্পোর্টিং সিপির আগে 2টা ম্যাচ হেরেছে এবং তারা 2টা টাইটেল হারিয়েছে। এখন প্রিমিয়ার লিগে তাদের 9 পয়েন্টের একটা লিড আছে ঠিকই, কিন্তু সেটা তাদেরকে ধরে রাখতে হবে, কারণ ম্যান সিটির সঙ্গে এখনো ম্যাচ বাকি আছে। এই ম্যাচে যদি আর্সেনাল পয়েন্ট হারিয়ে বসে, তাহলে আর্সেনালের জন্য কপালে শনি আছে। এই কারণে আর্সেনালকে বেশ সতর্ক থাকতে হবে। রিয়াল মাদ্রিদ তাদের লা লিগার সমীকরণ প্রায় শেষ দিকে, কিন্তু জিরোনার কাছে তারা কি হারতে চাইবে? বার্সেলোনা একটা ডার্বি বাকি আছে, যত যাই হোক এসপানিওল, কিন্তু ম্যাচটা তো ডার্বি। লিভারপুলের ম্যাচ ফুলহ্যামের সঙ্গে কেন গুরুত্বপূর্ণ? টপ 4-এ থাকাটা সিকিউর তাদের করতে হবে, এই কারণে গুরুত্বপূর্ণ। তার মানে ওখানেও খুব বেশি রোটেশনের দিকে আর্নে স্লট যেতে পারবেন না। বায়ার্ন মিউনিখের ম্যাচ সেন্ট পাউলির সঙ্গে, তারা সেখানে রোটেশনে যেতে পারবে। আর আমাদোরার বিপক্ষে খেলবে স্পোর্টিং সিপি, মানে তাদের ওই বিশ্রামটা নাই। স্পোর্টিং সিপি ও শুক্রবারে ম্যাচ খেলেছে আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে, তারা একটা এক্সট্রা ডে রেস্ট নিয়ে ওই ম্যাচটা খেলতে গিয়েছিল। আপনি আমাকে জানাতে পারেন যে চ্যাম্পিয়ন্স লিগের পরের সপ্তাহে আপনি কাকে দেখছেন তারা পরের রাউন্ডে যাচ্ছে, আর কাদেরকে আপনি বাদ দেখছেন? রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, কারো প্রত্যাবর্তন আপনি দেখেন কিনা? আর এই ছিল আমার
এই সপ্তাহের পাঁচমিশালি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.